আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি ময়মনসিংহ বোর্ড 2021 এ প্রশ্নে দেওয়া আছে 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া এখানে চন্দ্রবিন্দু হবে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলা হলো। তার মানে ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এবং একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলা হয়েছে। তো এখন বলা হচ্ছে মন্দন কাকে? মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। বেগ ধীরে ধীরে, অর্থাৎ কোনো গাড়িকে যদি আমরা ব্রেক করি তো বেগটা আস্তে আস্তে কমে যায়, তো বেগ হ্রাসের হারকেই মন্দন বলে। তাহলে লিখতে পারি সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। এরপরের প্রশ্ন হচ্ছে স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি, ব্যাখ্যা করো। এটা আমরা আগেও অনেক প্রশ্নে পেয়েছি এটা। তো এখানে আমরা পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটির গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুর এরূপ গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। যেমন ঘড়ির কাঁটার গতি একটি পর্যায়বৃত্ত গতি। অপরদিকে স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণা যদি এর গতিপথে অর্ধেক সময় একদিকে চলে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে তাকে স্পন্দন গতি বলে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি পর্যায়কারে অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে এরূপ সরৈখিক পর্যায়বৃত্ত গতি হলো স্পন্দন গতি। তো স্পন্দন গতি যেমন গিটারের তারের গতি স্পন্দন গতি, কম্পনশীল বস্তুর গতি, এগুলো স্পন্দন গতি। তাই বলা যায় স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এরপরের প্রশ্ন, ক্রিকেট বলটির বিচরণ কাল নির্ণয় করো। ক্রিকেট বলটি ভূমি হতে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। বিচরণ কাল হচ্ছে উপরে যেতে 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 একসময় শেষ বেগ শূন্য হবে, তখন আবার সে নিচে আসবে। তো এই যাওয়া এবং আসার এই সময়কে বিচরণ কাল বলে। তো আমরা বিচরণ কাল নির্ণয় করব। তো বিচরণ কাল নির্ণয়ের জন্য এখানে আমাদের শেষ বেগ ধরতে হবে শূন্য, কারণ আদি বেগ ইউ বেগে যদি নিক্ষেপ করা হয় 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়, এই বলটি ততক্ষণ উপরে যাবে যতক্ষণ পর্যন্ত না তার বেগ শূন্য হয়। আমরা জানি কোনো বস্তুকে নিচে থেকে উপরে দিয়ে নিক্ষেপ করলে বেগ আস্তে আস্তে কমতে থাকে, বেগ হ্রাস পায়। তো বেগ কমতে কমতে বেগ যখন শূন্য হয়ে যাবে তখন আর তার গতি থাকবে না, তখন সে আবারও নিচের দিকে পড়া শুরু করবে। তো আমরা এর জন্য কি করতে পারি, এখানে আদি বেগ তাহলে নিক্ষেপণ বেগ যেটা, এটাই হবে আদি বেগ। ইউ ইকুয়াল 40 মিটার পার সেকেন্ড নিক্ষেপণ বেগ। অভিকর্ষ স্তর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর সর্বোচ্চ উচ্চতায় বেগ ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে টি ইকুয়াল কত, এটা বের করতে হবে। তো আমরা আগে ওঠার সময় বের করব। ওঠার সময় বের করতে পারলেই আমরা নিচে নামার সময়ও বের করতে পারবো, তখন আমরা বিচরণ কালও পেয়ে যাব। যাওয়া এবং আসা এই সময়কেই বিচরণ কাল বলে। তো যেহেতু এখানে উপরের দিকে এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ অর্থাৎ মন্দন, তাই আমরা সূত্র লিখতে পারি শেষ বেগের সূত্র ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, কারণ এটা হচ্ছে ত্বরণটা হচ্ছে ঋণাত্মক, এখানে ঋণাত্মক হবে। আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, তো আমরা প্লাসের জায়গায় যেহেতু এটা উপরের দিকে উঠতেছে তাই আমরা এখানে মাইনাসের সূত্র হবে। তো এখানে শেষ বেগ ভি শূন্য, 40 মাইনাস জি হচ্ছে 9.8 টি, তো মাইনাস 9.8 টিকে আমরা পক্ষান্তর করলে প্লাস 9.8 টি হয় ইকুয়াল 40। তো আমরা টি ইকুয়াল 40 ভাগ 9.8। তো তোমরা পূর্বে অন্য একটি প্রশ্নে দেখতে পারো যে আমি এটা শুধুমাত্র এই সূত্র দিয়ে করেছি, এটা শুধু উড্ডয়নকালের সূত্র টি ইকুয়াল ইউ ভাগ জি।
করা যায়, শুধু এইটুকু দিয়েই করা যায়। কারণ এই যে দেখো এখানে ভি তো 0, পর এটা পার করে দিচ্ছে 40, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে জি। তাহলে ইউ ভাগ জি হলেও আমরা উড্ডয়নকাল বের করতে পারি। তো যাই হোক, এখানে আমরা এই সূত্র না করে আমরা এই মূল সূত্রটাই ব্যবহার করেছি, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এখানে আমরা সব মান বসিয়ে দিয়ে টি এর মান পেলাম 40 কে 9.8 দ্বারা ভাগ করে 4.08 সেকেন্ড। এটা হচ্ছে উড্ডয়নকাল। আমরা জানি উড্ডয়নকাল এবং পতনকাল এটি সমান হয়। তাহলে বিচরণকাল হবে উড্ডয়নকাল প্লাস পতনকাল অর্থাৎ 2t, 2 ইন্টু 40 4.08 গুণ করলে 8.16 সেকেন্ড। তাহলে যাইতে লাগবে 4.08 সেকেন্ড এবং আসতে সেম একই সময় লাগবে 4.08 সেকেন্ড। এই মিটা হয় হচ্ছে 8.16 সেকেন্ড। এটি হচ্ছে ওই ক্রিকেট বলটির বিচরণকাল, যাওয়া এবং আসার সময়, এটিকেই বিচরণকাল বলে। এরপরের প্রশ্ন আছে ঘ নাম্বার, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুটি মিলিত হবে। তো এখানে ঘটনা হচ্ছে একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে আর একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ছাড়া হয়েছে। তো একটা নিচে আসতেছে, একটা উপরে যাচ্ছে। তো বস্তু দুটি মিলিত হবে কোন সময়, অর্থাৎ একে অপরের সাথে সাক্ষাৎ কোন সময় হবে, কত উচ্চতায় মিলিত হবে এটা বের করতে হবে। ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে এটা বের করতে হবে। তো আমাদের আমরা তাহলে এই অংশটুকু একটা বস্তুকে আমরা নিচে থেকে নিক্ষেপ করেছি আর একটা বস্তুকে উপরের থেকে আমরা ছেড়ে দিয়েছি। তো মনে করি এটুকু উচ্চতা হচ্ছে 150 মিটার। মনে করি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার 30 সেকেন্ড পর ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুটি মিলিত হবে। তাহলে ভূমি থেকে যদি x মিটার উচ্চতায় মিলিত হয় তাহলে উপরের বস্তুটি নিচে নামবে কতটুকু, এইটা হচ্ছে আমাদের ভূমি হতে x উচ্চতা, এই জায়গায় বস্তুটি মিলিত হবে। তো সম্পূর্ণ উচ্চতা 150 মিটার, ভূমি হতে যদি x মিটার উচ্চতায় হয় তাহলে উপরের এইটুকু দূরত্ব হবে 150 মাইনাস x। তো এখানে আদিবেগ u ইকুয়াল 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বস্তুটার ভূমি হতে যেটা নিক্ষেপ করেছে বলটা, এটার আমাদের বেগ, নিক্ষেপণ বেগও বলতে পারি আমরা, আদিবেগও বলতে পারি, এটা 40 মিটার পার সেকেন্ড। এবং ওই মুহূর্তে উপরে থেকেও আমাদের একটি বল নিচে নেমে এসেছে, সেটা দূরত্ব অতিক্রম করেছে 150 মাইনাস এক্স, এই দূরত্ব অতিক্রম করেছে। তো এখানে আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড। এটা ভূমি হতে যেটি নিক্ষেপ করেছি সেটির উপরও ক্রিয়া করবে, অর্থাৎ তখন হবে ঋণাত্মক ত্বরণ, আর যেটা উপরের থেকে নিক্ষেপ করা হয়েছে সেটার উপর কাজ করবে ধনাত্মক ত্বরণ। উচ্চতা এই আমরা ভূমি হতে উচ্চতা ধরে নিছি x মিটার। বস্তুর ক্ষেত্রে এখানে আদিবেগ বস্তু উপর থেকে নিক্ষেপ করা হয়েছে। এখানে বস্তুর ক্ষেত্রে আর ক্রিকেটের বলের ক্ষেত্রে বেগটা আলাদা আলাদা হবে। তো আমরা একটু প্রশ্ন দেখে আসি। এখানে ক্রিকেট বলটি যেটা ভূমি হতে নিক্ষেপ করা হয়েছিল সেটা 40 মিটার পার সেকেন্ড, আর বস্তুটি কি ছিল 150 স্থান থেকে। বস্তুর আদি বেগ হবে 0, কারণ বস্তুটা উপরের থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর ক্রিকেট বলটা নিচ থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখানে বস্তুর ক্ষেত্রে আদি বেগ হবে 0। আর উচ্চতা বা দূরত্ব, এখানে উচ্চতা বলতে পারি বা দূরত্বও বলতে পারি, এই যে দূরত্বটুকু 150 মাইনাস এক্স মিটার, এইটুকু দূরত্ব সে অতিক্রম করে এই যে ক্রিকেট বলের সাথে এখানে দেখা হবে বা মিলিত হবে। তাহলে ভূমি হতে এটা এক্স মিটার উচ্চতায় উঠে আর উপর থেকে যে বস্তুটা ছেড়ে দিয়েছি সেটা 150 মাইনাস এক্স মিটার পথ অতিক্রম করার পরে এখানে ক্রিকেট বলের সাথে দেখা হবে। তাহলে বস্তু এবং ক্রিকেট বলের মিলিত স্থান ভূমি হতে এক্স মিটার উচ্চতা। এখন অতিক্রান্ত দূরত্বের সূত্র, যেহেতু এর উপর আমাদের ত্বরণ কাজ করে, তো ত্বরণের সূত্র অনুসারে
ক্রিকেট বলের ক্ষেত্রে ঋণাত্মক ত্বরণ, জি হবে ঋণাত্মক, আর বস্তুর ক্ষেত্রে জি হবে ধনাত্মক। তাই ক্রিকেট বলের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বকে অতিক্রান্ত দূরত্ব যদি h1 ধরি বা উচ্চতা যদি h1 ধরি, তাহলে হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু ক্রিকেট বলের ওপর ঋণাত্মক ত্বরণ কাজ করবে, এটি ভূমি হতে উপরের দিকে যাইতেছে, এই কারণে এখানে জিটা হবে ঋণাত্মক। এই কারণে আমরা এখানে মাইনাসের সূত্র লিখে গেছি h1 ইকুয়াল u1t প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে x ইকুয়াল 40 টি মাইনাস হাফ 9.8, 9.8 কে 2 দ্বারা কাটলে 4.9 হয়। তাহলে x এর মান হলো 40 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো, এখানে টি কিন্তু আমাদের একটাই, একই সময়ে বস্তুটি ছেড়ে দেওয়া হয়েছে। তো যে সময়ে এটা x দূরত্ব অতিক্রম করেছে ক্রিকেটের বলটি, সেই সময়ই বস্তুটা 150 মাইনাস x পথ অতিক্রম করে এখানে মিলিত হয়েছে। তো উভয় ক্ষেত্রে টি আমাদের একই থাকবে। তো এখন ক্রিকেট বলের ক্ষেত্রে আমরা ভূমি হতে এত উচ্চতা অর্থাৎ ক্রিকেট বলের অতিক্রান্ত দূরত্বের সমীকরণ পেলাম 40 টি মাইনাস 4.9 টি স্কয়ার। উপর থেকে যেটি নিক্ষেপ করা হয়েছে, একটি 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া বস্তুর ক্ষেত্রে দূরত্ব এখানে হবে h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখানে ত্বরণটা ধনাত্মক, এই কারণে প্লাস হবে। তো এখানে h2 ইকুয়াল u2t হাফ জিটি স্কয়ার ধরেছি। টি উভয় ক্ষেত্রে, ক্রিকেট বলের ক্ষেত্রে টি যতটুকু যে সময় এবং বস্তুর ক্ষেত্রে একই সময়, কারণ বস্তুটা উপর থেকে ছেড়ে দেওয়া এবং ক্রিকেট বলটি নিচে থেকে নিক্ষেপ করা একই সময় নিক্ষেপ করা হয়েছে। তো এটি x মিটার উচ্চতায় ওই সময় টি সময় এসেছে, আর এটি 150 মিটার 150 মাইনাস x মিটার পথ নিচে নেমেছে, নেমে এই জায়গায় ক্রিকেট বল এবং বস্তুটার মধ্যে সাক্ষাৎ হয়েছে বা মিলিত হয়েছে। তো এখানে h2 এর মান তাহলে কি হবে 150 মাইনাস x, আর বস্তুর আদিবেগ 0 হাফ 9.8 টি স্কয়ার। তাহলে এটা পাইতেছি আমরা 150 মাইনাস x ইকুয়াল 4.9 টি স্কয়ার। তো আমরা এই টি এর মান বের করব। টি এর মান যে কোনো সমীকরণে বসিয়ে দিলে আমরা ভূমি হতে উচ্চতা বা x এর মান পেয়ে যাব। তো আমাদের 1 নং সমীকরণ হয়েছিল কত, x ইকুয়াল 40 টি মাইনাস 4.9 টি স্কয়ার। তো আর 2 নং সমীকরণ পেলাম 150 মাইনাস x ইকুয়াল 4.9 টি স্কয়ার। তো আমরা যদি 1 ও 2 নং সমীকরণ যোগ করি, তাহলে এখান থেকে টি এর মান পেয়ে যাব। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 100 x প্লাস 150 না x প্লাস 150 মাইনাস x। তো x ছিল হচ্ছে আমাদের ক্রিকেট বলের ভূমি থেকে যেটি আমরা নিক্ষেপ করেছিলাম তার উচ্চতা, আর বস্তুটি যে আমরা ছেড়ে দিয়েছিলাম এটার অতিক্রান্ত দূরত্ব 150 মাইনাস x। তো x এর সূত্র ছিল 40 টি মাইনাস 4.9 টি স্কয়ার, আর আমাদের 150 মাইনাস x এর মান কত ছিল আমাদের 4.9 টি স্কয়ার। এটা ডান পক্ষে ছিল, এটা আমরা ডান পক্ষে প্লাস করে দিই। এই 4.9 টি স্কয়ার 4.9 টি স্কয়ার কেটে যাবে, x x কেটে যাবে, থাকবে কি 40 টি ইকুয়াল 150। অর্থাৎ ডান পক্ষে আমাদের যে 40 টি ছিল এটা আমরা বাম পক্ষে লিখেছি। আর মানে আমাদের যেহেতু টি এর মান বের করতে হবে, তাই উভয় পক্ষকে আমরা 40 দ্বারা ভাগ করে দেব। টি ইকুয়াল 150 ভাগ 40। 150 কে 40 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3.75 সেকেন্ড। এই টি এর মান আমরা যে কোনো একটি সমীকরণ বসিয়ে দিলেই ভূমি হতে উচ্চতা, তাহলে 1 নং সমীকরণ বসাই। যেহেতু 1 নং সমীকরণে আমাদের ভূমি হতে উচ্চতার মানই দেওয়া আছে 40 টি মাইনাস 4.9 টি স্কয়ার। তো আমরা এটাকে 1 নং সমীকরণ বসিয়ে দিব। টি এর মান 1 নং এ বসিয়ে পাই x ইকুয়াল, এখানে টি এর মান টি ছিল 40 টি, এখানে টি এর মান মাইনাস 4.9 টি স্কয়ার এটা ছিল। তো 40 এবং 3.75 গুণ করলে হয় 150, আর এখানে 3.75 এর উপর বর্গ করে তার সাথে 4.9 গুণ করলে হয় 68.91। 150 থেকে 68.91 বাদ দিলে
81.09 মিটার। এটি হচ্ছে ভূমি হতে উচ্চতা। তাহলে ভূমি হতে 81.09 মিটার উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে।